পুশিন চেষ্টায় বিএসএফ এর নতুন কৌশল। উত্তেজনার মাঝেই দিল্লিতে তৃতীয় দিনের আলোচনায় বিজিবি বিএসএফ। সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন কাল। দেশীয় শিল্পের সুরক্ষা ও ক্যাশলেস লেনদেনে বিশেষ গুরুত্ব। শান্তিরক্ষা কার্যক্রম শুধু আন্তর্জাতিক দায়িত্ব নয়, বিশ্ব মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার, সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী। নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের জবাব গ্রহণযোগ্য নয়। আগামীকাল সিদ্ধান্ত জানাবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরির সুযোগ পাবে আমেরিকা। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি নয়, বলছে সরকার। সন্ধ্যার বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি তানিয়া হারুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তে পুশিন চেষ্টায় নতুন কৌশল নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নীলফামারী চিলাহাটি সীমান্ত দিয়ে পুশিনের জন্য আনা ব্যক্তিদের অনেকেই অস্বাভাবিক আচরণ করছেন, অসংলগ্ন কথা বলছেন, কেউ উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ ধরনের ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে তাদের স্মৃতিবিভ্রম করে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। এদিকে পুশিন ঠেকাতে এলাকাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন সীমান্তে দিনরাত পাহারা দিচ্ছে বিজিবি। ঝিনাইদহে কখনো মাইকিং, কখনো পতাকা হাতে টহল, আবার কখনো গ্রামবাসীকে সচেতন করছে বিজিবি সদস্যরা। মহেশপুর সীমান্তের ওপারে গত কয়েকদিনে বিভিন্ন সময়ে লোকজন এনে জড়ো করা হয়েছে। অভিযোগ রয়েছে, বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে এ সীমান্ত দিয়ে ভারতের পুশিনের সব চেষ্টা এখন পর্যন্ত পণ্ড করে দিয়েছে 58 বিজিবি ব্যাটালিয়ন ও গ্রামবাসী। সীমান্ত এলাকায় দিনে ও রাতে বিজিবির সাথে পাহারায় রয়েছে গ্রামবাসীও। ট্রাক বোঝাই করে নিয়ে আসছিল, তারপরে ওরা পর্যাপ্ত পরিমাণ টল দেওয়ার কারণে ওরা ওটাকে প্রবেশ করতে পারে। কাটা কেটে ওরা পাচার করে দিয়েছে। এটা আমরা পুশিং হতে দেবো না। সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে, সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে। গত কয়েকদিনে গ্রামবাসীকে সাথে নিয়ে পুশিনের অন্তত 5টির চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিন রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এই 5 উপজেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে 271 কিলোমিটার। গত বছর এসব সীমান্ত দিয়ে প্রায় 1,500 মানুষকে পুশিন করেছে বিএসএফ। মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। অবৈধ পুশিন ঠেকাতে সর্বদা সচেষ্ট ও প্রস্তুত রয়েছে স্থানীয়রা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবির সাথে থাকার কথা জানিয়েছেন তারা। সবগুলাই আমরা প্রতিরোধ করার জন্য যতটুকু করার লাগে সবগুলাই আমরা প্রস্তুত রয়েছে। বিজিবির সাথে আমরা একমত হয়ে যেটা লাগে আমরা ওনাদেরকে সাহায্য করব। আলামত সৃষ্টি হবে সেখানেই আমরা প্রতিরোধ করব এবং সাথে সাথে বিজিবি ভাইদেরকে আমরা জানাবো এবং বিজিবি ভাইদের সাথে নিয়েই আমরা প্রতিরোধ করব। বিজিবি জানায়, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ, মানব পাচার প্রচেষ্টা প্রতিহত করতে লাইট ভিশন, বাইনোকুলার, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের নজরদারি বাড়ানো হয়েছে। আমরা রাতে নাইট ভিশন ইউজ করা থেকে শুরু করে দিনে ড্রোন এবং অন্যান্যভাবে এলাকার দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে আমরা আমাদের সীমান্তের প্রতিটা জায়গাতে এনি কাইন্ড অফ ইলিগাল এন্ট্রি উইল নট অ্যালাউ। এদিকে গত কয়েকদিন ধরে নীলফামারী চিলাহাটি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুশিনের জন্য আনা ব্যক্তিদের অনেকেই অস্বাভাবিক আচরণ করছেন। তাদের মধ্যে কেউ অসংলগ্ন কথা বলছেন, কেউ বা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ ধরনের ওষুধ বা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাদের স্মৃতি বিভ্রম করে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। ভারতের বিএসএফ ওদেরকে ভ্যাকসিন মেরে দেয়। ভ্যাকসিন মেরে দিলে ওরা কিন্তু পাগল ভেসে কথা বলে, ভালো মানুষ পাগল ভেসে কথা বলে। আমাদের স্থানীয় লোক আর বিজেপির সহযোগিতা এরা মানে পার করতে পারতেছে না। ইনজেকশন সুস্থ শরীরে পুশ করলে সেই মানুষ ইমব্যালেন্স সহ নানাবিধ জটিলতা দেখা দিতে পারে এবং তা অনেক লম্বা সময় ধরে
বিদ্যমান থাকতে পারে। সাতক্ষীরার নীলডুমুরের সুন্দরবন উপকূলে নদীপথে 8 থেকে 10 জুন ভোর পর্যন্ত বিএসএফ 15 থেকে 20 জনকে জড়ো করে নদীপথ সহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করে। বিজিবি তৎপরতায় সেটি সম্ভব হয়নি। রাতভর নদীপথ সহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এদিকে পুশিন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দিল্লিতে তৃতীয় দিনের মতো আলোচনা করেছে বিজিবি বিএসএফ। অনুপ্রবেশকারী দাবিতে বাংলাদেশে বিএসএফ এর পুশিনের চেষ্টা নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান জানাচ্ছে দুই পক্ষই। এদিকে ত্রিপুরা সীমান্তে নানা তৎপরতার পর এই সপ্তাহে পশ্চিমবঙ্গ সীমান্ত সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত বৈঠকেও পুশিন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ ও ভারত। ঢাকার পক্ষ থেকে নথিবিহীন এসব মানুষ ঠেলে দেওয়াকে অবৈধ জানিয়ে কঠোর অবস্থান নেয় বিজিবি। তবে আইন মেনেই অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন করা হচ্ছে বলে দাবি নয়াদিল্লির। দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের দ্বিতীয় দিনের বৈঠকে সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশকারীদের তথ্য যাচাই বাছাইয়ের দীর্ঘসূত্রিতা, মাদক ও পণ্য চোরাচালান, সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে। বুধবার তৃতীয় দিনের আলোচনার পর জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার যৌথ বিবৃতির মাধ্যমে সম্মেলন সমাপ্তির কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও অবৈধ বাংলাদেশিদেরই পুশিন করা হচ্ছে বলে দাবি করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। দেশটিতে অবৈধভাবে বসবাস করা নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের যে কোনো দেশে অবৈধভাবে বাস করা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় ফেরত আনার প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। তবে সম্প্রতি সীমান্তে একতরফাভাবে ভারতের পুশিনের ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে বিএসএফ এর পুশিন চেষ্টার ঘটনায় দেশ জুড়েই তীব্র সমালোচনা দেখা দেয়। এদিকে সীমান্তে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এই সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির সরকার গঠনের পর শনিবার অমিত শাহের প্রথম এই সফরে সীমান্ত ও অভিবাসন সংক্রান্ত নানা ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অমিত শাহের সফরকে ঘিরে সীমান্তে বেড়া নির্মাণ প্রকল্প, অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় দিল্লিতে পশ্চিমবঙ্গের শীর্ষ কূটনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে কেন্দ্র সরকার। এরই মধ্যে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে 31 একর জমি হস্তান্তরের পর স্থায়ী আউটপোস্ট ও কাঁটাতারের বেড়ার জন্য নতুন করে বাড়তি জমির অনুমোদন দিয়েছে শুভেন্দু সরকার। গত শুক্রবার বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে নজরদারি ব্যবস্থা আধুনিকীকরণ, সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে বিএসএফ এর সাথে বেসামরিক প্রশাসনকেও যুক্ত করার ঘোষণা দেন অমিত শাহ। সীমান্ত এলাকাগুলোতে অর্থনৈতিক ও সম্পত্তি লেনদেনের নজরদারি, অবৈধ অস্ত্র ও হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাসিন্দাদের প্রশিক্ষণের নির্দেশনাও দেন তিনি। অমিত শাহের সফরের পর আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পশ্চিমবঙ্গ সফরের কথা রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পুশিন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতের মন্ত্রীদের বক্তব্যের মতো হয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, বাংলাদেশের দায়িত্বে যারা আছেন তারা যেন ভিনদেশীদের পক্ষ নিয়ে নিজেদের স্বার্থের বিপক্ষে কথা না বলেন। সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে 11 দলীয় ঐক্যের নেতাদের সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ এবং 15 জুন ঢাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে 11 দল। এদিকে নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পুশিন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে যে চিঠি দেয়া হবে সেখানে শেখ হাসিনাকেও ফেরত আনার কথা উল্লেখ করার দাবি জানান পাটোয়ারি। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিয়ে প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আমি অনুরোধ করব মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার।
কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় নেতৃত্বের মতো হয়ে গেছে। সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। শামা ওয়াহেদ উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আর একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বদা এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে আগামীকাল। এবারের বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, প্রযুক্তি নির্ভর উৎপাদন, ক্যাশলেস লেনদেন এবং পরিবেশ বান্ধব বিনিয়োগ বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে বিভিন্ন খাতে কর শুল্ক সুবিধা দেওয়ার পাশাপাশি কিছু পণ্যের নতুন করও আরোপিত হচ্ছে। দেশে বর্তমানে বেকার জনগোষ্ঠী 27 লাখ ছাড়িয়েছে। বেকারত্বের হারও এখন 4.63% ঘরে। বিপুল এই কর্মহীন মানুষকে কাজে লাগাতে দেশীয় শিল্প বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, যে কারণে এবারের বাজেটে থাকছে একাধিক প্রণোদনা ও শুল্ক ছাড়। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য বলছে, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম এবং সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তি নির্ভর উৎপাদনে থাকছে বিশেষ সুবিধা। এসব পণ্যের কাঁচামাল আমদানিতে 2030 সাল পর্যন্ত শুল্ক ও কর অব্যাহতি পাচ্ছেন উদ্যোক্তারা। ক্যাশলেস লেনদেন বাড়াতে পিওএস মেশিন আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। একই সঙ্গে আগাম কর থাকছে না। স্টার্ট আপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য টার্নওভার ট্যাক্সও মওকুফ করা হচ্ছে বাজেটে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কমানো হচ্ছে কর হার। $25,000 মূল্যের ইভিতে কর হার থাকছে 64% এবং $50,000 মূল্যের ইভিতে 80%। এছাড়া 1800 সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। প্রসাধনী পণ্যের দাম কমাতে লিপস্টিক আমদানির শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে $40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে লোশন, ফেস ক্রিম এবং ফেস ওয়াশ আমদানির শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে করা হচ্ছে $7। এদিকে রাজস্ব আয় বাড়াতে তামাকজাত পণ্য, বিলাসপণ্য, অ্যালকোহলের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ানো হচ্ছে। এছাড়া সম্পদ কর চালুর পাশাপাশি প্রথমবারের মধ্যে অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। বাজেটের কঠিন হিসাব বোঝে না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার, সেই সাথে কর্মসংস্থান, সন্তানের শিক্ষা আর স্বাস্থ্যসেবারও নিশ্চয়তা চায়। আগামী বাজেটে ধনী গরিবের বৈষম্য কমবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেশ বিদেশের নানা খবরাখবর দেখেন মানিকগঞ্জের শ্রীবাড়ির প্রত্যন্ত এলাকার মানুষগুলো। কিন্তু বাজেট কি সেই জটিল হিসাব বোঝেন না এখানকার খেটে খাওয়া মানুষ। চ্যানেল ওয়ানের কাছে তাই সরল স্বীকারোক্তি, বাজেট কি তা বুঝি না। বাজেট সম্বন্ধে মনে করেন যে তেমন কিছু জানি না। বাজেট সবসময় মনে করেন যে বাজার বাড়াই থাকে, কিন্তু বাজার কমে না। সরকার কি বাজেটটা করছে আমরা এই বাজেট মতো পাইতেছি কিনা এটাও আমরা জানি না। আমরা জানি কোনটা নিত্য নতুন যে দামটা হয় ওইটাই জানি। ওখানে আইব ব্যয় আমরা জানি না, আমরা কিনি বেশি এই তৈরি আমাকে। তবে বাজেটের কঠিন হিসাব না বুঝলেও এই নৌকার মাঝি বলছেন নিত্য পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে। সন্তানের শিক্ষা, পরিবারের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের কথা বলছে নিম্ন আয়ের মানুষেরা। গরিব মানুষের কিসের বাজেট? আমরা গরিব মানুষ তো চাই খালি দিন কিছু ন্যায্য মূল্যের দাম একটু কম। এটা হলেই আগো মানে সংসার ভালো মতন একটু চলে খাইতে পারে। বাজেট নিয়ে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই সাধারণ মানুষের। তারা বলছে সরকারের দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত না হয়, যেন প্রকৃত নিম্ন আয়ের মানুষেরাই এটি পায়। এই যে কৃষক কার্ডগুলা দিল, ফ্যামিলি কার্ডগুলা অর্ধেক পাইলো অর্ধেক পাইলো না, আঙ্গর মতন মানুষ যদি ওডি পাইলো না। ফ্যামিলি কার্ডে টাকা দেওয়া প্রতি মাসে 2500 করে টাকা দিয়ে এটা যদি বাজারের উপরে ফালায় তো এটা কেমন হইব? জিনিসের দাম যদি বাড়তি হয় তাহলে তো আমাদের চলা খুব কষ্ট হয়ে যায়। বাজেটটা ক্রয় ক্ষমতার মধ্যে যেন সবকিছুই থাকে এরকম আর কি আমরা চাই। মাস শেষে যাতে আমরা
দুমুঠো খেয়ে দিয়ে চলতে পারে, ডাল ভাত সুষ্ঠুভাবে দেশ চলে, এটাই চাই আমি। সমাজে ধনী গরিবের যে বৈষম্য সেটি কমবে এমন কথাও বলেন সাধারণ মানুষ। সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ে বড় কোনো ধারণা না থাকলেও তাদের ছোট ছোট চাওয়াই বাংলাদেশের অর্থনীতির গল্প। জাতীয় বাজেটের হাজার হাজার কোটি টাকার হিসাব হয়তো এই মানুষগুলোর জানা নেই, কিন্তু প্রতিদিনের বাজারের হিসাব, সংসারে টানাপোড়েন আর জীবিকার সংগ্রাম তারা বেশ ভালোই টের পান। তাই তাদের কাছে বাজেটের সফলতা কোনো অর্থনৈতিক সূচকে নয়, বরং একটি প্রশ্নে, মাস শেষে সংসারটা একটু সহজে চলবে তো? শাওন জুই, ওয়ান নিউজ, মানিকগঞ্জ। শান্তিপূর্ণ মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শান্তিরক্ষা কার্যক্রম শুধু একটি আন্তর্জাতিক দায়িত্ব পালন নয়, এটা বিশ্ব মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার। মাতৃভূমির মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌরবময় ভূমিকা রাখার জন্য সশস্ত্র বাহিনীরও ভূয়সী প্রশংসা করেছেন সরকার প্রধান। অস্ত্র যেখানে যুদ্ধ থামাতে ব্যর্থ, সেখানে শান্তির দূত হয়ে দাঁড়ায় একদল মানুষ। নিজের দেশের পতাকা বুকে ধারণ করে তারা পা রাখে সংঘাত আর অনিশ্চয়তায় ঘেরা জনপদে। কেউ আর কখনোই ফিরে আসেন না, কেউ ফেরেন বীরত্বের গল্প আর তিক্ত স্মৃতি নিয়ে। মানবতার সেই নীরব যোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা আর গৌরবময় অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এই অনুষ্ঠান। ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, শান্তিরক্ষা কার্যক্রম শুধু একটি আন্তর্জাতিক দায়িত্ব পালন নয়, বরং এটি বিশ্ব মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বাংলাদেশের জনযুদ্ধে সশস্ত্র বাহিনী যে গৌরবময় ভূমিকা রেখেছিল তা যেন কোনোভাবেই ম্লান হয়ে না যায়, সেজন্য সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। তাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মডার্নাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়তে জাতীয়তাবাদ, শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার বার্তাও দেন সরকার প্রধান। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। চাকরিতে নিয়োগ ও বদলির ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, সেবার মান উন্নত করতে প্রশাসনিক দপ্তরগুলোকে ডিজিটালাইজ করা হবে। প্রবাসী বা বিদেশি নাগরিকরা বিনিয়োগ আনতে পারলে তাকে 1.5% হারে প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরের কর্ম পরিকল্পনা এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে সেগুলোকে ডিজিটালাইজ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য যত দ্রুত সম্ভব যে সকল জায়গায় সম্ভব প্রশাসনের, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে সেগুলোকে ডিজিটালাইজ এ রূপান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে, তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বোধহয় ছিল না, 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে, 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন, যেভাবেই আপনি বলুন না কেন, সেটা আমরা তাদেরকে দিব। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছে তা স্পষ্ট নয়, এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দ্রুতই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, 5 পাতা লিখিত যে ব্যাখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে তাতে কোনো কিছু স্পষ্ট নয়। ইচ্ছা করেই তারা অপ্রয়োজনীয় সব তথ্য দিয়েছে, যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।
আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, তারা মানে ইচ্ছে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট পর কিছুই লেখা নেই, বেগ রিপ্লাই, সবই বেগ, এগুলি অপ্রয়োজনীয় কথাবার্তাও লিখেছে। যাই হোক, আমরা সন্তুষ্ট না। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনার মাঝে আমেরিকার সাথে বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। একাধিক গণমাধ্যমের দাবি, এই দুটি চুক্তি কার্যকর হলে বাংলাদেশের সাথে আমেরিকার গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে আমেরিকার সেনাদের অস্থায়ী ঘাঁটি তৈরির সুযোগ হবে। বাংলাদেশের সাথে দুটি প্রতিরক্ষা চুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এক যৌথ প্রতিবেদনে ইউক্রেন ভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম মিলিটারি এবং গবেষণা সংস্থা সলিড ইনফো বলছে, নির্বাচনে জিতে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুটি চুক্তির প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানান। 2019 সাল থেকে ওই দুটি চুক্তির বিষয়ে ঢাকার সাথে আলোচনা করছে ওয়াশিংটন। মিলিটারি বলছে, দুটি চুক্তির মধ্যে একটি হল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা GSOMIA। এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও সুসংহত হবে এবং বঙ্গোপসাগরে আমেরিকার নজরদারি বাড়াতে সহায়তা করবে। আর দ্বিতীয় চুক্তিটি হল অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট বা ACSA। এই চুক্তির আওতায় বাংলাদেশের নৌ ও বিমানবন্দরগুলো ব্যবহার করার অধিকার পাবে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বলছে, আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে তা বাংলাদেশে কোনোভাবেই নিরাপদ করবে না, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে। ডিপ্লোম্যাট আরও বলছে, যদিও ACSA কে জ্বালানি, খাবার এবং সামরিক যানের সংস্কার বিষয়ক একটি চুক্তি আখ্যা দিয়েছে ওয়াশিংটন, মূলত এর মাধ্যমে তারা কক্সবাজারকে তাদের যুদ্ধজাহাজ ও বিমানের রিফুয়েলিং স্টেশন হিসেবে ব্যবহার করবে। তারা আরও বলছে, কক্সবাজারের পাশাপাশি কুতুবদিয়াতেও আমেরিকা অস্থায়ী ঘাঁটি তৈরি করার অধিকার পাবে। এর ফলে ভারত ও চায়নার কাছাকাছি অবস্থান করে দেশ দুটির ওপর চাপ প্রয়োগ করা আমেরিকার জন্য আরও সহজ হবে। তবে এমন কিছু হলে তা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে দাবি করে ডিপ্লোম্যাট বলছে, আমেরিকার যে কোনো অবস্থানকে তাদের শত্রুপক্ষ হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। এছাড়া বৈশ্বিকভাবে স্বীকৃত ভারতের সমুদ্র বিষয়ক স্বাধীন গণমাধ্যম মেরিটাইম ইনসাইট বলছে, এই চুক্তি দুটির ফলে চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্র বন্দর দুটিকে আমেরিকা নিজেদের সামরিক অবস্থানের জন্য বেছে নিতে পারে। মেরিটাইম ইনসাইট আরও বলছে, প্রতিরক্ষা চুক্তি দুটি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটি পরিবর্তন নিয়ে আসবে, যা আগে ভারত ও চায়নার নিয়ন্ত্রণে ছিল। যেহেতু বাংলাদেশ সবসময় চায়নার সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রে, তাই বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে এমনটা নিশ্চিত হলেই কেবল চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হবে। একটি রাজনৈতিক সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই যে সকল স্টেক হোল্ডার আছে, সংস্থা আছে, সবার সাথে আলোচনার মাধ্যমে এবং সকল সংস্থা তাদের নিজেদের একটা ইনভেস্টিগেশন বা একটি অ্যানালাইসিস তারা করে সিদ্ধান্ত নেবে। এদিকে মেরিটাইম ইনসাইট বলছে, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশটির বিশাল উপকূল রেখা এবং প্রভাব বিস্তারের ক্ষমতার কারণে। বহু দশক ধরেই এই অঞ্চলটি নৌ সংঘাত কিংবা বৈশ্বিক শক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতা থেকে দূরে ছিল। তবে এখন দৃশ্যপটে আমেরিকার সম্ভাব্য আবির্ভাবের ফলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ সহ 7 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ের স্মারকলিপি, দ্রুত সমাধানের আশ্বাস গভর্নরের।
আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে রায় যে কোনো দিন। এই মামলায় যুক্তিতর্ক শেষে আজ এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিন আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই মামলায় হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 4 জনই বর্তমানে পলাতক। আসামিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। 19 জন সাক্ষী, তারা প্রত্যেকেই তারা ঘটনার সমর্থন করেছে, সাক্ষ্য দিয়েছে এবং আসামির বিরুদ্ধে যে 3টা চার্জ আমরা এনেছিলাম 17 জুলাই, 27 জুলাই এবং 5 আগস্ট, চলতি মাসের মধ্যেই এই 2টি মামলা অর্থাৎ মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনু 2টি মামলা যেটা রায়ের জন্য অপেক্ষমান, সেই 2টি রায় জুনের মধ্যেই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 জন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 639 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। এতে আরও বলা হয়, সর্বশেষ 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 94 জনের। এ সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 945 জন। গত 15 মার্চের পর থেকে এখনো পর্যন্ত 9,927 জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা 82,029 জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 66,999 জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে 63,145 জন রোগী। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ সহ 7 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির গ্রাহকরা। এ সময় সচিবালয় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এর আগে মতিঝিলে সমাবেশ করে আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংক নিয়ে চলমান অস্থিরতায় উদ্বেগ জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিপি। সংগঠনটির চেয়ারম্যান জানান, বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গভর্নর। কয়েকদিন ধরেই আন্দোলন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তাদের প্রথম দাবি, চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল। সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহকরা। আন্দোলন শেষে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। ফোরামের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়। এই কর্মসূচিতে অনেক নারীদের অংশগ্রহণ দেখা যায়। পতন হওয়ার পরেও একই বর্তমান সরকার তারা একইভাবে এখন আবার সেই ইসলামের লোকদেরকে তারা এখানে আবার নিয়োগ করতেছে। তাদের চেয়ারম্যান এখন অবৈধভাবে তাদেরকে চেয়ারম্যান বানিয়েছে। আমরা চাচ্ছি যে খুব দ্রুত এই অবৈধ যে চেয়ারম্যান তাকে অপসারণ করা হোক। আমাদের 7 দফা দাবি আছে। 7 দফার মধ্যে আমাদের বর্তমানে যে ইসলামের যে দোসর খুরশিদ আলমের পদত্যাগ এবং ইসলামী ব্যাংক থেকে যে লক্ষ লক্ষ টাকা পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা। সচিবালয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পরে সেখানে অবস্থান নিয়েই আন্দোলন চালিয়ে যায় তারা। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা শেষে এ নিয়ে কথা বলেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশনস অফ ব্যাংকার্স বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, এ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গভর্নর। তিনি জানান, ব্যাংকটি নিয়ে চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। তো এখানে উনি আমাদের কথা শুনলেন, উনি বললেন যে দ্রুত দেখা যাক কি করা যায় দুই পক্ষের মধ্যে, যাতে ইসলামী ব্যাংকের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়। কারণ ইসলামী সবচেয়ে দেশের বড় ব্যাংক, আন্তর্জাতিকভাবে লোকালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চলমান পরিস্থিতিতে ব্যাংকটির অনেক গ্রাহকের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। এ কারণে অনেকেই তুলে নিচ্ছেন আমানত। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা। শুরু হলো বাংলাদেশ ডেনিম এক্সপোর 20তম আসর। দুদিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, ইটালি, চায়না ও তুর্কি সহ 10টি দেশের 50টিরও বেশি প্রতিষ্ঠান। বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে এই মেলা। এবারের প্রতিপাদ্য সম্মুখ সারি থেকে ভবিষ্যতের পথে।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব। এখানে ব্যবসায়ীদের লক্ষ্য মেড ইন বাংলাদেশ থেকে ইনোভেটিভ বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ডেনিম শিল্পকে প্রস্তুত করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা করছেন আয়োজকরা। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি। ফিরে এসে আরও থাকছে। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামির ফাঁসির দাবি ভুক্তভোগীর পরিবারের। নাটোরে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরবর্তী সংবাদে। বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বৃক্ষরোপণ শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে একে সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপ দেওয়ার আহ্বানও জানান জুবাইদা রহমান। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫০০ করে গাছ রোপণের কথা জানান তিনি। বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের আকাঙ্ক্ষা, উদ্যোগ, অধ্যবসায়। সায়েন্টিফিক ইনোভেশনের দ্বারা দেশের মানুষের বহু কষ্ট লাঘব করা যায়। বিজ্ঞান চিন্তায় মগ্ন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা সারা দেশের তথা গোটা বিশ্বের ভরসা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। চট্টগ্রামের বাকলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরের ফাঁসির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। একই সাথে আদালত ও রাষ্ট্রপক্ষের কাছে সর্বোচ্চ শাস্তির আর্জিও জানানো হয়। সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম দিনেই মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে ভুক্তভোগী শিশুর বাবা ও নানি সহ ৯ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ সময় ট্রাইব্যুনালে হাজির করা হয় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামি মনিরকে। ভুক্তভোগীর পরিবার আসামিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। রাষ্ট্রপক্ষ অপরাধের ভয়াবহতা বিবেচনা করে ফাঁসির আর্জি জানায়। অন্যদিকে মামলার নানা অসঙ্গতি তুলে ধরে সাক্ষীদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবী। গত ২১শে মে বাকলিয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শেষ করে মাত্র ৫ কর্মদিবসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয়। পরবর্তীতে অভিযোগ গঠন শেষে আজ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আমি চাই যে মনিরকে ফাঁসি দিবার জন্য আমি সরকারের কাছে এইটা আবেদন, এ মনিরকে জানি ফাঁসি দেয়। ও যদি বাইর হয় তাহলে ও আর কয়জনেরকে ঘটনা করবে এটা নিশ্চিত নেই। বাংলাদেশের ভিতরে এখন ছোটো ছোটো বাচ্চাগুলো এখন ঘটনা হইতেছে, এগুলোর দায় কে নিবে? এখন যে আমার নাতি ছোটো থাকতে জানি এরকম ঘটনা হয়েছে, এটা দায় কে নিবে? এটাকে তো এখন বদনামি বাকি হয়ে গেছে। আজকে 9 জন সাক্ষী রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা সাক্ষী সমর্থনে বক্তব্য উপস্থাপন করেছেন এবং আসামি পক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশলীয় প্রত্যেকটা সাক্ষীকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলায় ভিকটিম, ডাক্তার, আইও সহ গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে। আগামীকাল বাকি সাক্ষীকে উপস্থাপন করা হবে। নাটোরে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে নসরাবাদ বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ধর্ষণের মতো জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন তারা। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলে শক্তিশালী হবে দেশের ৭৫% মানুষ, আর কৃষি বিপ্লব ঘটাতে পারলে মজবুত হবে দেশের অর্থনীতি। দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বার্ষিক কারিগরি কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
প্রতারণার মাধ্যমে বিয়ের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন নাসির তামিমা দম্পতি। লাইনচ্যুত হওয়ার 2.5 ঘন্টা পর চালু হয়েছে ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল। সকালে ময়মনসিংহে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে বন্ধ হয় ট্রেন চলাচল। সাংবাদিক মাসুদ কামালের মন্তব্য ও বিভিন্ন জায়গায় হামলার নিন্দা জানিয়েছেন চিকিৎসকরা। দুপুরে শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের নিয়ে মাসুদ কামালের বক্তব্য দেশের বিরুদ্ধে চক্রান্ত। অবিলম্বে সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ সদরে গ্রাম্য সালিশে 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে সদর উপজেলার শাহজাহানপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদকচোরা কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এসে আরো যা থাকছে। ইরানে নতুন করে আমেরিকার হামলা, হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জের বললেন ট্রাম্প, পাল্টা আঘাত তেহরানে। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের জেরে এই হামলা চালানো হয়। ইরানের কাশেম, বন্দর আব্বাস সহ কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক হামলার পর অভিযানের সমাপ্তি ঘোষণা করে সেন্ট্রাল কমান্ড। এসব হামলাকে আত্মরক্ষামূলক বলে দাবি করেছে আমেরিকা। তবে ছাড় দেয়নি ইরানও। জবাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার 21 লক্ষ্য বস্তুতে আঘাতের কথা নিশ্চিত করেছে আইআরজিসি। হরমুজ প্রণালীর কাছে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বুধবার ইরানের হরমুজগান, বন্দর আব্বাস, কশেম, সিরিক, মিনাব সহ বেশ কয়েকটি শহর ও বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াশিংটনের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা, যোগাযোগ ও রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে সেন্টকম। হরমুজে আমেরিকার ওপর ইরানের অবৈধ আগ্রাসনের জবাবে এই আক্রমণ বলে জানায় বাহিনীটি। সোমবার হরমুজ প্রণালীতে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জন্য তেহরানকে দায়ী করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হলেও এবিসি নিউজকে টেলিফোন সাক্ষাৎকারে এই নেতা বলেন, আমেরিকার বাহিনীর হেলিকপ্টার ভূপাতিতের জবাব দেয়া জরুরি। সেই জবাব শক্তিশালী হবে বলেও জানান তিনি। এদিকে আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলের 2টি পানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। জবাবে অঞ্চলটিতে আমেরিকার ঘাঁটি ও বাহিনীর 21টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আইআরজিসি। বাহরাইনে আমেরিকার 5th ফ্লিটের সদর দপ্তরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে বাহিনীটি। জর্ডানে ওয়াশিংটনের ঘাঁটিতে থাকা F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গারে দূরপাল্লার মিসাইলে আঘাত করা হয়েছে। তবে এতে স্টেলথ ফাইটারের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি। এদিকে ইরানের ড্রোন ও মিসাইল প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতও। এছাড়াও বুশেহরে আমেরিকার বাহিনীর একটি হেলিকপ্টার ও MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। নিরাপদ থাকতে চাইলে আমেরিকার বাহিনীকে অঞ্চলটি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যমে এক্সে তিনি জানান, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও আমেরিকা ইরানের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তবে তেহরানের শক্তিশালী সামরিক বাহিনী কোনো হুমকি বা হামলার জবাব দিতেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 20 জন। বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দেওয়ার পরপরই এই প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, হামলা অব্যাহত রাখলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে ইসরায়েলি হামলার শিকার হল লেবাননের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর টায়ার।
মঙ্গলবার বাসিন্দাদের জোর করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। টায়ার ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের জাহারানি নদীর উত্তরে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এর পরপরই সেখানে চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই হামলায় মাটির সাথে মিশে গেছে একটি জনপ্রিয় আবাসিক এলাকা। স্থানীয় সিভিল ডিফেন্স জানায়, এলাকা ছাড়ার নির্দেশে শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোকেও ছাড় দেওয়া হয়নি। সেসব এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা অবস্থান করছিল বলে দাবি করে ইসরায়েল। তবে টায়ার শহরে এটাই প্রথম হামলা নয়। গত সোমবারও রেড ক্রস কেন্দ্রের কাছে চালানো হামলায় 5 জন নিহত হন। আহত হন 4 জন প্যারামেডিক সহ 8 জন। এই বোমাবর্ষণে ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানেরও ক্ষতি হয়েছে। গত 8 এপ্রিল ইরান ও ইসরায়েলের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি হলেও রবিবার বৈরুতে ইসরায়েলি হামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ না হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এদিকে থেমে নেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 16টি সফল অভিযান চালানোর দাবি করে তারা। ঐতিহাসিক বোফোর্ট দুর্গের কাছে 2টি ইসরায়েলি সামরিক বুলডোজার ধ্বংস করে হিজবুল্লাহ। ভূপাতিত করেছে একটি ড্রোনও, এমন দাবি গোষ্ঠীটির। লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা আবারও এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির 3টি প্রদেশে পাক বাহিনীর হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। বুধবার আফগানিস্তানে পাকিস্তানে হামলা হয় বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খোস্ত, কুনার ও পাকটিকায় ইসলামাবাদের বিমান হামলায় নিহতদের 11 জনই শিশু বলেও দাবি করেন এই তালেবান নেতা। কয়েক মাস ধরেই দফায় দফায় সংঘাতে জড়াচ্ছে প্রতিবেশী 2 দেশ। গত ফেব্রুয়ারি থেকে 2 দেশের সংঘাতে কয়েকশো মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা উপেক্ষা করেই লড়াইয়ে জড়াচ্ছে কাবুল, ইসলামাবাদ। 2 দেশই উস্কানির জন্য পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। নতুন করে এই হামলায় আবারও 2 দেশের রক্তক্ষয়ী লড়াইয়ের শঙ্কা দেখা দিয়েছে। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে নিজ দেশেই জনসমর্থন হারাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা তার দল রিপাবলিকানদের জন্য কঠিন হতে পারে। রয়টার্স ও ইপসোস পরিচালিত সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপ মতে ইরান যুদ্ধ থেকে শুরু করে দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ট্রাম্পের জনপ্রিয়তা কমার জন্য দায়ী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরান যুদ্ধে জড়িয়ে পড়া বেশ অপছন্দ করেছেন আমেরিকানরা। সোমবার রয়টার্স ও ইপসোস প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী মাত্র 35% উত্তরদাতা ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন, যা গত মে মাসের মাঝামাঝি সময়ে পরিচালিত জরিপের সমান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই তীব্র অসন্তোষের মুখে পড়েছেন এই রিপাবলিকান। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে দেশটিতে পেট্রোলের দাম আকাশচুম্বী। যদিও ইরান সংঘাতের অবসানের আশায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাম্পে জ্বালানির দাম কিছুটা কমেছে, কিন্তু তাতে সাধারণ মানুষের আশঙ্কা কাটেনি। 6 দিন ব্যাপী পরিচালিত এই জরিপে দেখা গেছে প্রায় 59% আমেরিকান মনে করেন আগামী 1 বছরে দেশটির জ্বালানি তেলের বাজার পরিস্থিতি আরও খারাপ হবে। বিপরীতে মাত্র 17% মানুষ পরিস্থিতি উন্নতির আশা করেছেন। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। আমেরিকার মাত্র 22% মানুষ গৃহস্থালির জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় ট্রাম্পের ভূমিকা অনুমোদন করেছেন, যেখানে 70% মানুষই তার উপর অসন্তুষ্ট। নির্বাচনী প্রচারণায় মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকানদের জন্য বড় বাধা হিসেবে সামনে এসেছে জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধি। অন্যদিকে এই জরিপ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য একটি সুবিধাজনক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন হলে নিবন্ধিত ভোটারদের 41% ডেমোক্র্যাটদের এবং 37% রিপাবলিকানদের ভোট দেবেন বলে উঠে এসেছে জরিপে।
জরিপের তথ্য বলছে বর্তমানে অর্থনীতি নিয়ে 36% ভোটার ডেমোক্র্যাটদের এবং 37% রিপাবলিকানদের পরিকল্পনাকে সেরা মনে করছেন। দেশ জুড়ে অনলাইনে পরিচালিত এই জরিপে অংশ নেন প্রাপ্তবয়স্ক 4,531 জন আমেরিকান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কোনো তুলি বা রঙের ব্যবহার ছাড়াই শুধু চালের দানা দিয়ে তৈরি হচ্ছে চোখ ধাঁধানো ছবি। কম্বোডিয়ার এক নারী শিল্পীর হাত ধরে বিশ্বমঞ্চে সমাদৃত হচ্ছে ভিন্নধর্মী এই রাইস আর্ট, যেখানে চালের দানায় নিখুঁতভাবে ফুটে উঠছে দেশের ইতিহাস ঐতিহ্য। ক্যানভাসে কোনো তুলির আঁচড় নেই, নেই রঙের চিরচেনা ব্যবহারও। চিমটা দিয়ে মেপে মেপে নিখুঁতভাবে বসানো হচ্ছে এক একটি চালের দানা। আর এভাবেই কম্বোডিয়ার রাজধানী নমপেনে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ সব চিত্রকর্ম। এই ব্যতিক্রমী শিল্পের কারিগর 3 সন্তানের মা টম কিম অ্যাং, যিনি পরিচিত আয়েশা নামে। একসময় চালের পিঠা বিক্রি করে সংসার চালাতেন, তবে অল্প আয় আর লোকসানের কারণে শেষমেশ সেই চালকেই বানিয়ে ফেললেন নিজের ক্যানভাস। আগে পিঠা বিক্রি করতাম, ওটা দ্রুত নষ্ট হতো, আয়ও ছিল সামান্য। তখনই ভাবলাম চালের মানটাকে অন্যভাবে কাজে লাগানো যাক। এটাকে শিল্পে রূপ দিলাম, যাতে গোটা পৃথিবী কম্বোডিয়ার এই রূপ দেখতে পায়। প্রায় 60 রকমের প্রাকৃতিক রঙে চালের দানা রাঙিয়ে তৈরি হয় অ্যাঙ্করওয়াট মন্দির কিংবা অপ্সরা নৃত্যশিল্পীদের ছবি। পানি, বাতাস কিংবা পোকামাকড় থেকে এসব শিল্পকর্মকে বাঁচাতে ব্যবহার হয় বিশেষ আঠা। তবে নিখুঁতেই অবয়ব ফুটিয়ে তোলার এই কাজ বেশ কঠিন। সামান্য ভুলেই মাটি হয় পুরো পরিশ্রম। তবে এই চরম ধৈর্যের ফসল দেখতেই এখন উইকেন্ড মার্কেটে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। পেন্সিল বা রঙে তো সবাই ছবি আঁকে, কিন্তু চাল দিয়ে এত চমৎকার কাজ সত্যিই অবিশ্বাস্য। কম্বোডিয়ার বাইরে এমন জিনিস আর কোথাও দেখিনি। আয়েশার প্রতিটি চালের দানা যেন এক একটি শব্দ, যা দিয়ে ক্যানভাসে তিনি বুনে চলেছেন কম্বোডিয়ার ইতিহাস আর ঐতিহ্যের অসাধারণ সব গল্প। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করব, তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একবার। পুশিন চেষ্টায় বিএসএফ এর নতুন কৌশল, উত্তেজনার মাঝেই দিল্লিতে তৃতীয় দিনের আলোচনায় বিজিবি বিএসএফ। সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপনকাল দেশীয় শিল্পের সুরক্ষা ও ক্যাশলেস লেনদেনে বিশেষ গুরুত্ব। শান্তিরক্ষা কার্যক্রম শুধু আন্তর্জাতিক দায়িত্ব নয়, বিশ্ব মানবতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার, সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী। নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের জবাব গ্রহণযোগ্য নয়, আগামীকাল সিদ্ধান্ত জানাবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরির সুযোগ পাবে আমেরিকা। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি নয়, বলছে সরকার। এই ছিল আজকে সন্ধ্যার বুলেটিনে। আমাদের পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।